মে 2026। পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন একটা দিন আসবে, সেটা হয়তো অনেক তাবড় রাজনৈতিক পণ্ডিতরাও আঁচ করতে পারেননি। 15 বছরের একটা বিশাল সাম্রাজ্য, যাকে মনে করা হতো একেবারে নিশ্ছিদ্র আর অভেদ্য, তা মাত্র কয়েক ঘন্টার গণনায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ভারতীয় জনতা পার্টি 203টি আসন নিয়ে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল। কিন্তু এই পতন কি শুধুই একটা সাধারণ নির্বাচনী হার, নাকি এর পেছনে লুকিয়ে আছে বছরের পর বছর ধরে বাংলার সাধারণ মানুষের মনে জমে থাকা এক সাইলেন্ট অথচ ভয়ঙ্কর রাগ? আজ আমরা বাংলার রাজনীতির এই চরম পালাবদলের ভেতরের গল্পটা একটু অন্যভাবে দেখব, একেবারে গ্রাউন্ড রিয়েলিটি থেকে। একটা সরকারের পতন একদিনে হয় না, এর পেছনে থাকে দীর্ঘ বঞ্চনা, অহংকার আর সাধারণ মানুষের চোখের জল। একটু ফ্ল্যাশব্যাক করা যাক। এই হারের বীজ কিন্তু পোতা হয়েছিল বিগত কয়েক বছর ধরেই। বাংলার যুব সমাজ যখন চাকরির দাবিতে রাস্তায় বসে দিনের পর দিন রোদ বৃষ্টিতে ভিজছিল, তখন তাদের জুটছিল পুলিশের লাঠি আর বুটের আঘাত। আমরা টিভিতে দেখেছি, খবরের কাগজে পড়েছি কিভাবে যোগ্য প্রার্থীরা রাস্তায় মার খেতে খেতে লুটিয়ে পড়েছে। 26,000 শিক্ষকের চাকরি বাতিল, প্রাইমারির 32,000 চাকরির মামলা। এই দুর্নীতিগুলোর খবর যখন রোজ টিভির পর্দায় ভাসত, তখন ওই বেকার ছেলে মেয়েগুলোর রাগ শুধু আর নিজেদের মধ্যে আটকে থাকেনি। একজন সাধারণ ঘরের ছেলে বা মেয়ে যে বছরের পর বছর ধরে একটা সরকারি চাকরির জন্য চোখের জল আর ঘাম এক করে পড়াশোনা করেছে, সে যখন দেখে টাকার বিনিময়ে সাদা খাতা জমা দিয়ে অন্য কেউ তার সিটটা নিয়ে নিচ্ছে, তখন তার মনের ভেতরের ক্ষোভটা একটা সাইলেন্ট রিভেঞ্জে পরিণত হয়। সরকার ভেবেছিল মাসে 1,500 টাকার লোলক্ষীর ভাণ্ডার দিয়ে হয়তো সব ক্ষোভ চাপা দেওয়া যাবে, কিন্তু গ্রামের দিকের মহিলারাও বুঝে গিয়েছিলেন ওই সামান্য টাকাটুকু পাওয়ার জন্য তাদের লোকাল নেতাদের দাদাগিরি সহ্য করতে হচ্ছে, মিটিং মিছিলে যেতে হচ্ছে। তাছাড়া একজন মায়ের কাছে 1,500 টাকার চেয়ে তার ছেলে বা মেয়ের একটা সম্মানজনক ভবিষ্যৎ অনেক বেশি দামি। এই ক্ষোভের আগুনেই সবচেয়ে বড় ঘি ঢেলেছিল সেই নারকীয় রাত। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক অভয়ার সাথে ঘটে যাওয়া সেই পৈশাচিক ঘটনা গোটা বাংলাকে স্তব্ধ করে দিয়েছিল। সাধারণ ঘরের মা বোনেরা রাত দখল করেছিল। রাজনৈতিক দলের পতাকা ছাড়া শুধুমাত্র বিবেকের তাড়নায় লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিল জাস্টিস বা বিচারের আশায়। কিন্তু তৎকালীন প্রশাসন বিচার দেওয়ার বদলে কি করল? সন্দীপ ঘোষের মতো দুর্নীতিগ্রস্তদের আড়াল করার চেষ্টা করল, ক্রাইম সিনে প্রমাণ লোপাটের অভিযোগ উঠল। এমনকি খোদ মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন, মেয়েরা কেন রাত 8টার পর বাইরে বেরোবে? এই একটা কথা বাংলার মেয়েদের মনে একটা গভীর ক্ষত তৈরি করে দিয়েছিল। মানুষের মনে একটা জিনিস একদম পরিষ্কার হয়ে গিয়েছিল, এই সরকারের আমলে মেয়েদের কোনো নিরাপত্তা নেই, আর যদি কিছু হয় প্রশাসন বিচার দেওয়ার বদলে অপরাধীদেরই শেল্টার দেবে। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের একটা বড় ভোট ব্যাংক ছিল সংখ্যালঘু সমাজ। কিন্তু 2026-এ এসে সেই দুর্গেও ফাটল ধরল। দীর্ঘদিন ধরে সংখ্যালঘু মানুষেরা একটা পার্টিকে সাপোর্ট করে গেছে, কিন্তু গ্রাউন্ড লেভেলে তাদের জীবনের খুব বেশি পরিবর্তন আসেনি। সরকার ইমাম ভাতা শুরু করেছে, হজ যাত্রার ব্যবস্থা করেছে, কিন্তু আধুনিক মুসলিম সমাজের ইয়াং জেনারেশন শুধু ভাতা চায় না, তারা চায় শিক্ষা, তারা চায় চাকরি, তারা চায় কর্মসংস্থান। আর এই জায়গাতেই তৃণমূলের একটা হিউজ ভোটের অংশ কেটে নিল আইএসএফ এবং সিপিআইএম। নৌসাদ সিদ্দিকীর মতো নেতারা যখন সাধারণ মানুষের জীবনের সমস্যাগুলো নিয়ে কথা বলতে শুরু করলেন, তখন বহু সংখ্যালঘু ভোটার বুঝল যে এতদিন তাদের শুধু ভোট ব্যাংক হিসেবেই ব্যবহার করা হয়েছে। মুর্শিদাবাদের মতো জায়গায় কমিউনাল অ্যাটাকের কারণে যখন শত শত মানুষকে বাড়ি ছাড়তে হলো, রাজ্য পুলিশ তাদের কোনো প্রোটেকশন দিতে পারল না। এই ঘটনাগুলো মানুষের চোখ খুলে দিয়েছিল। এর পাশাপাশি ছিল চরম অধ্যত্ব আর একটা প্যারালাল ইকোনমি। কয়লা চুরি, বালি চুরি, ত্রিপল চুরি, এমনকি রেশনের চাল চুরি, এই শব্দগুলো বাংলার মানুষের রোজকার জীবনের অংশ হয়ে গিয়েছিল। একটা সাধারণ বাড়ি বানাতে গেলেও লোকাল পার্টি অফিসে টাকা দিতে হতো। সিন্ডিকেট আর কাটমানি ছাড়া বাংলায় যেন একটা পাতাও নড়ত না। যারা কোনো রাজনীতি করে না, সেই যুব সমাজ যখন নিজেদের জমানো টাকা দিয়ে মেসিকে দেখবে বলে টিকিট কেটেছিল, তখন কিভাবে পলিটিক্যাল লিডাররা
তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছিল তা গোটা বাংলা দেখেছে। ইউটিউবারদের ওপর মিথ্যা মামলা, ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বই মেলা, সব জায়গায় থ্রেট কালচার। আমরা আছি বলে আপনারা ভালো আছেন, আমরা না থাকলে 1 সেকেন্ডে একটা কমিউনিটি সব তছনছ করে দিবে। ভোটের আগে খোদ মুখ্যমন্ত্রীর এই ধরনের কমিউনাল কথাবার্তা মানুষকে ভয় দেখানোর বদলে আরও বেশি বিদ্রোহী করে তুলেছিল। এইসব ক্ষোভ, হতাশা আর রাগ সবটাই ইভিএম মেশিনে এমনভাবে আছড়ে পড়ল যে তৃণমূল কংগ্রেস 100 গণ্ডিও পেরোতে পারল না। আর এরপর এলো সেই ঐতিহাসিক 9 মে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর শপথ নেওয়ার মাত্র 72 ঘণ্টার মধ্যে বাংলা দেখল এক অভাবনীয় শাসন ব্যবস্থা, যা গত 15 বছরে কেউ কল্পনাও করতে পারেনি। তিলজলায় একটি অবৈধ 5তলা ভবনে দমবন্ধ হয়ে দুজনের মৃত্যুর খবর আসে। এটা কোনো সাধারণ ঘটনা ছিল না, এটা ছিল সেই প্যারালাল ইকোনমির একটা চরম নিদর্শন, যেখানে কলকাতা কর্পোরেশনের নাকের ডগায় বিনা প্ল্যানে, বিনা ফায়ার লাইসেন্সে বহুতল দাঁড়িয়ে যায়, কারণ লোকাল নেতারা টাকা খেয়ে বসে আছে। কিন্তু নতুন সরকার কোনো টালবাহানা করল না। দুপুর 2:30টায় প্রেস কনফারেন্স, বিকেল 5টায় স্পটে আর্থ মুভার, আর 24 ঘণ্টার আল্টিমেটাম দেয়া হলো। তারপর সোজা বুলডোজার চলল সেই অবৈধ ইমারতে। শুধু তাই নয়, ওই এলাকার ফায়ার স্টেশনের ওসিকেও কর্তব্যে গাফিলতির জন্য সাসপেন্ড করা হলো। এই একটা অ্যাকশন সারা বাংলার সমস্ত মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত আর কর্পোরেশনের নেতাদের কাছে একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দিল, অবৈধ রোজগারের দিন শেষ। এতদিন বাংলায় একটা অলিখিত নিয়ম ছিল, নির্দিষ্ট কিছু এলাকায় পুলিশ হেলমেট চেকিং করত না। কিন্তু নতুন সরকার আসার 48 ঘণ্টার মধ্যে সব বদলে গেল। আনঅথরাইজড টোল প্লাজাগুলো তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। জেলা ম্যাজিস্ট্রেটদের পরিষ্কার বলে দেওয়া হলো, রাস্তায় কোথাও কোনো অবৈধ ব্যারিকেড বা টোল গেট থাকলে সোজা অ্যাকশন হবে। হেলমেট ছাড়া বাইক চালালেই কড়া শাস্তি শুরু হলো। রাজাবাজার, পার্ক সার্কাস বা মেটিয়া বুরুজ, আইন যে সবার জন্য সমান তা বুঝিয়ে দিল প্রশাসন। শুধু মেটিয়া বুরুজেই একদিনে 243 জনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো। দুর্নীতিগ্রস্ত নেতাদের টাকার যে সাপ্লাই চেইন ছিল তা এক লহমায় ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। তবে সবচেয়ে বড় মাস্টার স্ট্রোকটা এলো এর ঠিক পরেই। আরজিকর কাণ্ডে যে আইপিএস অফিসারদের ভূমিকা নিয়ে গোটা বাংলা ক্ষোভে ফুঁসছিল, তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তা, তাদের 3 জনকেই সাসপেন্ড করা হলো। এই 3 জনের বিরুদ্ধে প্রমাণ লোপাট, সিচুয়েশন মিসহ্যান্ডেল করা এবং এমনকি অভয়ার মা বাবাকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টার মতো গুরুতর অভিযোগ ছিল। এই একটা সিদ্ধান্তে সাধারণ মানুষের মনে নতুন সরকারের প্রতি একটা বিশাল ভরসা তৈরি হলো। অভয়ার মা, যিনি এবার নিজেই বিধায়ক নির্বাচিত হয়েছেন, তিনি অন্তত এইটুকু বিশ্বাস পেলেন যে এবার আসল মাথাগুলো আর পার পাবে না। নতুন সরকার এটাও স্পষ্ট করে দিল যে সিবিআইকে এ রাজ্যে তদন্ত করতে গেলে আর রাজ্য সরকারের কোনো স্পেশাল পারমিশন লাগবে না। জিরো টলারেন্স নীতি শুধুমাত্র কাগজে কলমে নয়, বাস্তবে করে দেখানো শুরু হলো। পরিবর্তন শুধু এখানেই থেমে থাকেনি। প্রেসিডেন্সি জেলে তল্লাশি চালিয়ে 23টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হলো। জেলের সুপার আর চিফ কন্ট্রোলারকে সাসপেন্ড করা হলো। জেলে বসে মাফিয়াদের রাজত্ব চালানোর যে রীতি বাংলায় তৈরি হয়েছিল, তাতে কড়া আঘাত হানা হলো। আর সাধারণ মানুষের জন্য ঘোষণা করা হলো জনতার দরবার। এখন থেকে বিধানসভার অধিবেশনও সরাসরি লাইভ স্ট্রিমিং হবে। সরকার বা বিরোধী কে কি বলছে মানুষ নিজের চোখে দেখতে পাবে, কোনো লুকোচুরি নয়। বিরোধীদের কণ্ঠরোধ করার যে কালচার গত 15 বছর ধরে চলে আসছিল, সেটা ভেঙে বিরোধী দলনেতাকে বলার সম্পূর্ণ অধিকার দেওয়া হলো। একদিকে যখন নতুন সরকার ঝড়ের গতিতে কাজ করছে, মানুষের মনে আস্থা ফেরাচ্ছে, অন্যদিকে তখন প্রাক্তন শাসকদের ছবিটা বড়ই অদ্ভুত আর করুণ। কোথায় গেল সেই দাপট, কোথায় গেল সেই ঔদ্ধত্য? পরাজয়ের পর কালীঘাটের বাড়িতে ছোট করে রবীন্দ্র জয়ন্তী পালন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মিডিয়ার বড় কোনো ভিড় ছিল না। যে বামেদের তিনি একসময় ক্ষমতা থেকে সরিয়েছিলেন, যাদের তিনি দু চোখে দেখতে পারতেন না, আজ সেই বাম আর অতি বামদেরই তিনি ডাকছেন জোট বাঁধার জন্য। তিনি বলছেন,
শত্রু শত্রু নাকি বন্ধু হয় ভাবা যায়। পরিস্থিতি কতটা দেউলিয়া হলে একজন নেত্রীকে এভাবে নিজের কট্টর শত্রুর কাছে হাত পাততে হয়। তিনি বলছেন তিনি অফিসে বসবেন, যে কেউ তার সাথে দেখা করতে পারে, অথচ গত 15 বছর ধরে তার নিজের দলের লোকেরাই তার দেখা পেত না। আর দলের ভেতরের অবস্থা তো আরও সঙ্গীন। হারের পর জয়ী বিধায়কদের সভায় নেত্রী যখন বললেন অভিষেক খুব খেটেছে, আপনারা উঠে দাঁড়িয়ে ওকে সম্মান জানান, তখন অনেক প্রবীণ নেতার চোখে মুখেই একটা চরম অস্বস্তি দেখা গেল। অনেকেই সেই সভায় এলেনই না। একটা দলের জেতা বিধায়কদের উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে বাধ্য করা হচ্ছে, এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? আর যার উপর দল চালানোর এত ভরসা, সেই আগামী প্রজন্ম, দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ময়দানে কোথাও দেখাই যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় দু একটা পোস্ট ছাড়া তিনি পুরোই গায়েব। তিনি রাস্তায় নামছেন না, উল্টে তার ক্যামাক স্ট্রিটের বাড়ির সামনে এসে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ জোর জোর স্লোগান দিয়ে যাচ্ছে। যে স্ট্রিট ফাইটার ইমেজের ওপর ভর করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, আজ সেই স্ট্রিট ফাইটাররা বাড়ির 4 দেওয়ালের ভেতরবন্দি। রাজনীতি বড়ই অদ্ভুত একটা জায়গা। যখন কেউ ক্ষমতায় থাকে, অহংকারে সাধারণ মানুষকে পায়ে ঠেলে দেয়, তখন তারা ভুলে যায় যে এই ক্ষমতার উৎস আসলে কারা। কিন্তু ক্ষমতা চলে গেলে এই সাধারণ মানুষই তাদের সত্যিকারের জায়গাটা চিনিয়ে দেয়। তৃণমূল কংগ্রেসের নিচুতলার যে কর্মীরা এতদিন ধরে শুধু লুটে পুটে খেয়েছে, কোনো সৎ রোজগার করেনি, আজ তাদের অবস্থা সবচেয়ে খারাপ। ওপরতলার নেতারা হয়তো বিদেশে জমানো টাকা দিয়ে বাকি জীবন কাটিয়ে দেবে, কিন্তু এই গ্রাসরুট লেভেলের কর্মীরা যারা শুধু দাদাগিরি আর তোলাবাজি করে জীবন কাটিয়েছে, তারা এখন কোথায় যাবে? সমাজে তারা কিভাবে মুখ দেখাবে? তাদের জীবনবোধ তো নষ্ট হয়ে গেছে। 15 বছরের একটা বিশাল চ্যাপ্টার শেষ হলো। চোর, চাকরি চুরি, দুর্নীতি আর থ্রেট কালচার, এই শব্দগুলো বাংলার বুক থেকে মুছে ফেলার একটা নতুন সুযোগ এসেছে। কিন্তু নতুন সরকার কি সত্যি পারবে বাংলার হারানো গৌরব, শিল্প আর সাধারণ মানুষের নিরাপত্তা ফিরিয়ে আনতে? নাকি পুরনো বোতলে নতুন মদ হই থেকে যাবে? সেটা সময় বলবে। তবে আপাতত বাংলার মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তারা দেখছে একটা সরকার কাজ করছে, তারা দেখছে অপরাধীরা শাস্তি পাচ্ছে, তারা দেখছে একটা নতুন ভোরের সম্ভাবনা। বাংলার রাজনীতির এই পালাবদল শুধু একটা রাজনৈতিক দলের জয় বা হার নয়, এটা হলো সাধারণ মানুষের জেগে ওঠার গল্প। এটা হলো অহংকার পতনের গল্প।